বহুদিন যাবৎ একটি পরিত্যক্ত বাড়ির একটি বিশেষ ঘর থেকে মাঝে মাঝে ভেসে আসে আর্তনাদ। বাড়ি জুড়ে মাঝে মাঝেই কারা যেন কিছু খোঁজে। আর্তনাদে মিশে থাকে ক্ষুধা। দোতলার ঘরটির জানালা খোলা বারণ, কিন্তু কেন? আর্তনাদের মধ্যেই বা ক্ষুধা আছে কেন? বাড়িটাতে ভৌতিক আতঙ্কের পরিবর্তে ক্ষুধার কষ্টের আর্তনাদ কেন ভেসে আছে? কি চায় সে? এইসব প্রশ্নের উত্তর দিতে আসছে নীলাদ্রি গুহের কলমে ক্ষুধা বাড়ি। গল্প পাঠে রাকিব এবং অন্যান্য চরিত্রে পার্থ, রাজদীপ, দীপন, প্রাহী, রমাকান্ত, পিনাকি এবং অরূপ। আবহ নির্মাণে রাকিব। গল্পের সূত্রধার আমি সায়নদীপ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। বিকেলের শেষ আলোটা এইমাত্র মিলিয়ে গেল। অন্ধকারের চাদরে গা এলিয়ে দিল ঈষৎ নীল আকাশ। যথারীতি আমরাও পৌঁছলাম জেঠুর বাড়ি, 192/B, 1 নম্বর আজাদ হিন্দ নগর। দোতলা ছোট আকৃতির বাড়িটা। বাড়িতে থাকেন মাত্র 2 জন, একজন আমাদের রুনু জেঠু আর একজন আমাদের জেঠিমা। আমাদের গল্পের আসর বসে দোতলার উত্তর দিকের ঘরটায়। ওর পাশেই ছোট মতো ব্যালকনিটা। ওই ঘরে রয়েছে কেবলমাত্র একটা স্টাডি টেবিল আর খাঞ্চার আলমারি, যেগুলোতে ঠাসা হরেক রকমের বই। জেঠু, আজ কিন্তু একটা জমাটি ভূতের গল্প বলতে হবে। হঠাৎ করে আবদারটা করে বসে রতু। জেঠু চোখ রাঙিয়ে বললে, সেই ফের ভূত? ওটাকে অশরীরী বল। ও সরি সরি সরি, একটা অপ্রাকৃতিক অশরীরীর গল্প বলো প্লিজ জেঠু। আচ্ছা বলছি। বলে টেবিলে রাখা চায়ের কাপটায় একটা ছোট্ট চুমুক দিয়ে জেঠু গল্প শুরু করে। তা বছর 5 আগের কথা, বুঝলি? আমি তখন রয়েছি শিলিগুড়িতে পোস্টিং, একটা সরকারি কোয়ার্টারে থাকি। যেহেতু আমি ছিলাম অস্থায়ী, মানে আমার টেম্পোরারি পোস্টিং হয়েছিল, তাই কোয়ার্টারটা যে কোনো সময় ছেড়ে দিতে হতো। একটা সময় ছেড়েও দিলাম। তখনও 1 মাস বাকি বদলি। তা কি করব বুঝতে পারছি না। ওখানে থাকার ব্যবস্থা করা খুব চাপের, কারণ তোদের যেই সময়ের কথা আমি বলছি তখন সেই অঞ্চলের সিংহভাগী গ্রাম। কোথাও কোথাও মফস্বল এলাকা ছিল, তবে বাড়ি ভাড়া পাওয়া গেল না। স্থানীয় দালালদের সাথে কথা বললাম, কেউ কোনো বাটির হদিশ দিতে পারল না। এমনই একদিন সন্ধ্যেই অফিস থেকে ফিরে বসেছিলাম ঘরে। এমন সময় ঘরের দরজা ঠেলে ঢোকে আমার অফিসেরই বন্ধু সম কলিগ অসীম। চোখে মুখে লুকানো উৎসাহের সাথে মিশে আছে সামান্য পরিমাণ দুশ্চিন্তা। বুঝলি রনু, একটা ঘরের সন্ধান পেয়েছি। বাহ, এ তো ভালো খবর। কোথায় পেলি? অফিস ফিরতি পথে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম। চায়ের দাম মেটানোর সময় দোকানিকে জিজ্ঞেস করি ঘরের কথা। দোকানি আমতা আমতা করে যখন আমায় না বলতে যাবে, সেই মুহূর্তে পাশের বেঞ্চিতে বসে থাকা একটা চিমসে প্রকৃতির লোক ঘুম জড়ানো চোখে বলে উঠল, আমার কাছে ঘরের খোঁজ আছে, কিন্তু যদি একটু বলেন তো খুব উপকৃত হই। আপনার দরকার? বলুন দেখি। না, আমার না, আসলে আমার এক বন্ধু, বেচারা খুব ভুগছে এই ঘরের তাড়নায়। যদি বলেন কোথায়। শুনুন, আগে থেকে বলে দিচ্ছি, 50 টাকা লাগবে কিন্তু। আচ্ছা আচ্ছা, দেব। ঠিক আছে, কাল সকাল 10টা নাগাদ এই ডেলুর মোড়ে দাঁড়াবেন, বুঝলেন? আপনার বন্ধুকেও কিন্তু সাথে করে নিয়ে আসবেন। সব শুনে তো আমি আহ্লাদে আটখানা, কিন্তু পুরো ঘটনাটা বলার পর
অসীম কেমন যেন উসকুস করছিল কিছু বলার জন্য। কিরে, আর কিছু বলবি? ওই লোকটা বাড়ির কথা বলার পর আর একটা কথা বলল, জানিস রনু? আরে কি কথা, বল না। ওই বাড়িটা নাকি ভালো না, কি সব হাওয়া বাতাস আছে নাকি ও বাড়িতে। নিত্য নতুন গুজব রটে ও বাড়িকে নিয়ে। এবার তো আমি আহ্লাদে 16খানা হয়ে গেলাম। হ্যাঁ, ওসব নিয়ে তুই চিন্তা করিস না। পাড়া গায়ের লোকের এসব ভূত প্রেত কুসংস্কার নিয়ে ভ্রান্ত সব ধারণা লেগেই থাকে। কিন্তু তাও সাবধান। আরে হ্যাঁ রে, আরে মাত্র তো কয়েকটা দিন আমি থাকতে পারবো, এত চিন্তা করিস না, আমি ওই কোনোভাবে কাটিয়ে দেব। পরদিন যথা সময়ে ওই সকাল 10টা নাগাদ আমি আর অসীম পৌঁছালাম ডেলার মোড়ে। গিয়ে দেখি লোকটা দাঁড়িয়ে আছে, সেই ঘুম জড়ানো চোখ, গায়ে নোংরা সোয়েটার, মাথায় আকাছা মাংকি টুপি, হাতে অস্বচ্ছ কাঁচের ঘড়িটার ডায়াল দেখবার জো নেই, পায়ে একটা সেফটি পিন মারা কালো রঙের কম দামি হাওয়াই চটি, আর গালে গোপচা করা দাড়ি। দেখে বুঝলাম এই সকাল সকাল আফিমের নেশা করেছে। আমাদেরকে দেখে লোকটা বলল, দিন আগে 50 টাকাটা ছাড়ুন দেখি। আমি মানিব্যাগ থেকে একটা 50 টাকার নোট বের করে দিলাম লোকটাকে। টাকাটা আমার হাত থেকে প্রায় ছিনিয়ে নিল লোকটা। এরপর পথ ছিনিয়ে নিয়ে গেল ডেলোর মোড়ের উত্তর পশ্চিম দিকে। সে হাঁটছি তো হাঁটছি ইটের বাঁধানো রাস্তা দিয়ে, পথ শেষ হয় না। শাপলাপাড়ার বাঁদিক ঘেঁষে একটা রাস্তা চলে গিয়েছে। সেদিকে না গিয়ে আমরা গেলাম বিপরীত দিকে, মানে ওই ডান দিকে। এই দিকটায় তেমন ঘর বাড়ি নেই, ফাঁকা ফাঁকা। দূরে, বেশ অনেকটাই দূরে বুঝলি, একটা ছোট্ট একতলা পাকা বাড়ি দেখা যাচ্ছে। তো মনে হলো যেন আমাদের গন্তব্য সেই বাড়িটা। হ্যাঁ, আমার আন্দাজটাই ঠিক হলো। বাড়িটা দূর থেকে যতটা ছোট মনে হচ্ছিল ততটাও ছোট না। একতলা বাড়ি, ছাদের চিলে কোঠাটা দেখে বোঝা যায় যে ছাদে ওঠার ব্যবস্থা আছে। ছাদটা ঘেরা 4 ফুটের পাঁচিল দিয়ে। বাড়ির জায়গায় জায়গায় প্লাস্টার ক্ষয়ে গেছে, বেরিয়ে এসেছে প্রাচীন পুরানো লালচে ফ্যাকাশে ইটের অংশ। বাড়িটাকে ঘিরে রয়েছে হরেক রকমের গাছগাছালি, চারদিকে জঙ্গলে জমি, পাশে একটা আধবোঝা ডোবাও রয়েছে। সেই ডোবার উপর দাঁড়িয়ে আছে পলাশ ফুলের গাছ। লোকটা সদরের সবুজ দরজাটার কাছে গিয়ে হাঁক দিল, ভুক্কু, এই ভুক্কু, ভুক্কু। লোকটার নামটা একটু অন্যরকম, ভুক্কু। কারণ নাম হতে পারে ভুক্কু, আমি তো প্রথমবার শুনলাম। বার দুই ডাকার পর বেশ খানিকক্ষণ পরে একটা লোক দরজা খোলে ধীরে ধীরে। লোকটার বেশভূষা ওর নামের মতোই উদ্ভট। লোকটার মাথায় কাঁচা পাকা আঠালো চুল, কপালে একটা কালো রঙের টিপ, বোধ হয় কাজলের, চোখ দুটো হলুদ, পরনে সাদা রঙের একটা জামা যার রংটা বর্তমানে ধূসরে পরিণত, পায়ে কোনো জুতো নেই। আমাদেরকে নিয়ে লোকটা ভেতরের একটা ঘরে বসায়। টাকা পয়সার কথা সেখানেই হয়ে যায়। ঘরের আসবাবপত্র সমিতি ভাড়া দেওয়া হবে। ঠিক হয় যে কালই শিফট করব এখানে। এই বাড়ি ভাড়া পাওয়ার পর একটা পাহাড়াকৃতি বোঝা নেমে যায় মাথা থেকে। রাত্রের মধ্যে সব গোছানো হয়ে যায়। আসবাবপত্র বলতে তো তেমন কিছু আমার ছিল না, ছিল শুধু দুটো ইয়া বড় ট্রাঙ্ক। কথা মতো পরদিন সকালে হাজির হয় ওই বাড়িতে। ছাটপাট দেওয়ার পর ঘরটা এখন মনে হচ্ছে পরিষ্কার। বিছানায় চাদর পাতা, খোলা জানলায় নেট লাগানো। বোঝাই যাচ্ছে জঙ্গলে থাকা দরুন মশার প্রচন্ড উৎপাত।
আমি অল্প কিছু খেয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। রাতে ফিরলাম 8টার পর। স্টেশনের কাছ থেকে কিনে এনেছিলাম রুটি আর তড়কা। রাতে খাওয়ার পর একবার ভাবলাম ভুক্কুর সাথে একটু গল্প করে আসি, কিন্তু সে গুড়ে বালি। ভুক্কুর ঘরের দরজা বন্ধ, ওই হয়তো ঘুমিয়ে পড়েছে। হতাশ হয়ে ফিরে এলাম ঘরে। ঘরের আলোটা বেশি উজ্জ্বল না। ভাবলাম একটা নতুন বাল্ব ঘরে লাগাতে হবে, না হলে রাতে বই পড়তে পড়তে ঘুমানোর অভ্যেসটা আলোর মহিমায় মারা পড়বে। রাত তখন 11টারও কিছু বেশি। ঘরের আলো নিভানো। বাইরে থেকে দূরের ল্যাম্পপোস্টের তেরচা আলোয় দেখা যাচ্ছে ঘরের সামান্য অংশ। ঘুম আর আসছে না। সময় যেন আটকে আছে এক জায়গায়, সেই অনেকক্ষণ ধরে। হঠাৎ ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখার সময় দেখলাম একটা জানলা আমার পেছনের দেওয়ালে। আমি এতক্ষণ খেয়াল করিনি এটা। ঘরের দুটো জানলাই চোখে পড়ছে। 3 নম্বর জানলাটা আমার পেছন দিকে দেওয়ালটার মাঝামাঝি অংশে, একটা বেমানান জায়গায়। সেটা ইঁটে বন্ধ। আমার একটু আগ্রহ জন্মালো জানলার ওপাশে কি আছে তা দেখার জন্য। উঠে দাঁড়ালাম বিছানায়, জানলাটার দিকে মুখ করে। জং ধরা ছিটকিনিটা টেনে খোলার চেষ্টা করি, কিন্তু বহু চেষ্টার পরেও ব্যর্থ হয়। এরপর হঠাৎ মনে পড়ে আমার ব্যাগে থাকা প্লাসটার কথা। প্লাসটা আমাদের ইলেকট্রিশিয়ান বিভাসের এনেছিলাম ওই একটা কাজের জন্য। তো ব্যাগ থেকে প্লাসটা বের করে সামান্য কসরত করতেই জানলাটা খুলে গেল। তার ওই পাশ থেকে একটা বদ্ধ ভ্যাপসা বিদঘুটে গন্ধ তৎক্ষণাৎ আমার নাকে ঢুকে আসে। গা গুলিয়ে বমি হওয়ার জোগাড় সেই পচা গন্ধে। মুহূর্তের জন্য ব্রহ্মতালুটা কেঁপে ওঠে তাৎক্ষণিক ক্ষণস্থায়ী ইন্দ্রিয় ক্ষয়ের কারণে। জানলাটার ওপাশটায় ভয়াবহ আঁধার বিরাজমান। ঘরটা যে ফাঁকা শূন্য তা বোঝা যায় যখন ধুলোর দরুন হাঁচি কাশির আওয়াজ প্রতিফলিত হয়ে পুনরায় আমার কাছে ফিরে আসে। সেই শূন্যতা আমাকে আরো হতাশ করে দেয়। এই মধ্যরাতে শুয়ে পড়ি, একটু ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আর আসে না। কেমন যেন শীত শীত লাগছে আমার। এতক্ষণ বাকি দুটো জানলা খোলা থাকাকালীন এতটা শীত করেনি যতটা এই জানলাটা খোলার পর থেকে করছে। কম্বলটা মুড়ি নিয়ে শুয়ে থাকার চেষ্টা করি। গা হাত পা ক্রমে শীতল থেকে শীতলতর হয়ে পড়েছে। প্রকৃতির ডাকে এবং শীতের প্রভাবে প্রবল ইচ্ছে হলো বাথরুমে যাওয়ার। আস্তে আস্তে উঠে চাদরটা গায়ে মুড়ি দিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। বাথরুমটা আমার ঘর থেকে কিছুটা দূরে। বাথরুমে যেতে একটা ছোট্ট ঘরের ভেতরকার গলি পার করতে হয়। যখন ওটার মাঝ বরাবর এসেছি এমন সময় মনে হলো যেন পায়ের তলায় নরম কিছু একটা পা দিয়ে ফেলেছি। আর সেই অনুভূতি হওয়ার পর একটা বিকট ক্যাঁ ক্যাঁ আওয়াজে ভেঙে যায় শীতের রাতের নিস্তব্ধতা। একটা কুকুর শুয়েছিল গলিটায়। ওর লেজে পা পড়তেই হয়তো চিৎকার করে উঠেছে। এক লাফে কুকুরটা দৌড়ে চলে যায় গলি পেরিয়ে। বাথরুম থেকে খানিক পরে ফিরে আসলাম ঘরে। রেডিয়াম ডায়ালে বাজে তখন 12:20। এবার একটু ঘুম পাচ্ছে।
বিছানায় গায়ে এলাতেই ঘুমে আচ্ছন্ন হই। ঘুম ভাঙে সকাল 9:30। দিনের পরিণত আলো এসে পড়েছে ঘরে। আলোকিত সারা ঘর। কম্বলটা পড়ে আছে পায়ের সামনে। গলাটা ধরেছে সামান্য। বুকের মধ্যে কেমন একটা ওজন বসানো মনে হচ্ছে। ভারী ভারী লাগছে শরীরটা। বুঝতে পারলাম ঠান্ডা লেগেছে ভালো মতো। কাল রাতে খুব একটা উদ্ভট স্বপ্ন দেখেছি। দেখলাম ভুক্ষু আমায় বলছে, বাবু, আপনারও জানলা খোলা উচিত হয়নি। খুব খারাপ করলেন, খুব খারাপ। সেদিন তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। বিকেল বিকেলই ফিরে আসলাম বাড়িতে। ভুক্ষু দেখলাম গাছের জল দিচ্ছে। ঘরে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে হালকা জামা কাপড় পরে এসে দাঁড়ালাম বাগানটার সামনে। ভুক্ষু বলল, বাবু, আজ এত তাড়াতাড়ি? আসলে আজকের কাজের চাপটা একটু কম ছিল, তাই তাড়াতাড়ি চলে এলু। আজ থেকে বাবু আমি রান্না করে দিতে পারবো। বলুন, কি খাবেন? আমি জানি তো, সেজন্যই তো আসার সময় বাজার থেকে অল্প একটু মাংস এনেছি। ব্যাগটা রান্নাঘরের দোরের সামনে রাখা আছে। বেশ বেশ, তবে আজ কষিয়ে ঝাল ঝাল করে রান্না করে দিব। রুটি খাবেন সাথে? বাহ, হলে তো ভালোই হয়। আচ্ছা আচ্ছা, আটা আছে, আমি বানিয়ে দেব। সাথে খান্দুই বেগুনিও ভেজে দেব। এই যে দেখুন, আমার নিজের গাছের ফলানো বেগুন। বাড়ির পেছন দিকটায় ফুলকপি চাষ করি, আর সামনের এদিকটায় বেগুন, উচ্ছে, কুমড়ো। আহা, আজ রাতের খাবারটা তাহলে জমে যাবে। ভুক্ষু ভুক্ষু মুখ টিপে হাসলো যেন। আমি বলি, এই বাড়িটা কি তোমার? কত বছর আছো এখানে? না বাবু, এ তো আমার মালিকের বাড়ি। বাড়িটা তৈরি হয়েছিল গুদাম ঘর হিসাবে। ওষুধের কারখানা, মদের কারখানা থেকেও মাল আসতো গুদামে, মজুত করে রাখা হতো। তারপর গাড়ি করে একটা সময় নিয়ে যাওয়া হতো সদরে। তারপরে বড়বাবু মারা গেলে ব্যবসা লাটে উঠল। ছোটবাবু শেষ দিকে দেখেছিলেন ব্যবসার দিকটা, কিন্তু একটা সময় উনিও হাল ছেড়ে দেন। আমার এই বাড়িটা দেখভালের জন্য রাখা হয়েছে। নাহলে খেয়ে কবে দখল করে নেয় বলা তো চায় না। মাসহারাটা আসে তারের মাধ্যমে, সে টাকা জমেই যাচ্ছে, আমার কোনো কাজে লাগে না। আমি এখানে বাড়িতে সবজি ফলাই, ওদিকে মাটির উনুনে গাছের শুকনো পাতা কাঠ করিয়ে রান্না করে সেদ্ধ ভাত সামান্য ভাজাভুজি করে খাই। মাসে একবার যাই শাপলা পাড়ার দিলুর দোকানে, সেখান থেকে জিনিসপত্র কিনে আনি। সন্ধ্যাবেলায় রাত হওয়ার আগেই খাইয়া লই। এরপর 8টা নাগাদ গ্লাস দুই হাড়িয়া গলায় ঢেলে ঘুমিয়ে পড়ি। উঠি পরের দিন ভোরে। এইভাবেই কাটিয়ে ফেলছি বছর 17। হ্যাঁ, জানি না আর কত বছর কাটাতে হবে। এই বাড়ি নিয়ে অনেক আজগুবি আছে জানি, সব সত্যি না হলেও খানিকটা সত্য। সে আছে তার মতো, কোনো বিরক্ত করে না। তাগো, আমারও সবে ভয় নাই বাবু, আমি ভয় পাই মানুষদের। ভুক্ষুর কথাগুলো শুনছিলাম বিভোর হয়ে, আর ভাবছিলাম কত একা লোকটা।
কতটা নিঃসঙ্গ। বছরের পর বছর জনবসতির থেকে বিচ্ছিন্ন হয়ে অতিবাহিত করছে নিজের জীবন এই ভয়াল প্রেতপুরীতে। অনেক কষ্ট ওর বুকের মধ্যে জমে আছে পাহাড়ের মতো, যার থেকে ওর নিজেকে আলাদা করা কষ্টসাধ্য। সেদিন সন্ধ্যের সময় 7:37। ভুক্ষু রান্না চাপিয়ে দিয়েছে অনেকক্ষণ আগে। মাংস সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। আশা করা যায় 8:30টার মধ্যে রান্না খাওয়া হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি এখন ছাদে। বিশাল ছাদটা, অনেকগুলো ভাগে ধাপ ধাপ করা। ছাদের চারদিকে দেওয়াল, আর তার সাথে রয়েছে মাথা উঁচু করে দাঁড়ানো গাছগুলো। আলো আধারের মধ্যে বোঝা যায় না কোনটা কি। ছাদের মাঝামাঝি অংশে চিলে কোঠা। সামনের দিকটা সুস্পষ্ট চাঁদের আলোতে, কিন্তু ছাদের পেছনের দিকটা মোটেই ভালো লাগলো না। সম্ভবত কয়েকটা করবি ফুলের গাছের ছাওয়ায় ঘন অন্ধকার জমে রয়েছে ছাদের শেষ প্রান্তে। 3-4 পা এগোনোর পর ক্ষণিকের জন্য থমকে গেলাম আমি। যতটা আলো ওই গহীন গহ্বরে পৌঁছায়, সেই আলোতেই দেখলাম একটা বিহল ঈষৎ দৃশ্যমান মূর্তি বসে আছে পাঁচিলের ওপর। আমার দিকেই তাকিয়ে আছে সে এক দৃষ্টে। আমার বুকের সমস্ত রক্ত যেন ছলকে উঠল। আমি চোখ সরাতে পারছি না সেদিক থেকে। মনে হচ্ছে যদি আমি সেদিক থেকে অন্য কোনো দিকে তাকাই, তবে একেবারে সে আমার সামনে চলে আসবে। সেই চোখের মনি দেখা যাচ্ছে না। কোনো দিন আদতেও ছিল কিনা সন্দেহ। ফর্সা চামড়া চকচক করছে হালকা আলোয়, চুলগুলো টান টান, যেন মনে হচ্ছে এই মাত্র সে স্নান সেরে আসলো। আমি ক্রমাগত এগিয়ে চলেছি সেই দিকে এক পা করে। এমন সময় একটা আওয়াজে আমি থমকে যাই, পিছন ফিরে তাকাই। কোথায় যাচ্ছেন বাবু? ওদিকে। ঠান্ডা শীতল গলায় ভুক্ষু বলল, চলেন, খেতে চলেন। আমি ওকে আর এসব বিষয়ে কিছু বললাম না। নিচে নেমে আসলাম। আমার খাওয়ার ব্যবস্থা করা হলো ভুক্ষুর ঘরের মেঝেতে। মোমবাতি জ্বলছে ঘরের মধ্যিখানে। একখানা আসন পাতা খাটের পায়ার পাশে। মেঝেতে রাখা আছে ঢাকা দেওয়া হটপট, কড়াই, 2টো থালা আর একটা বাটি। আমাকে একটা থালা দিয়ে নিজের জন্য একটা থালা নিল ভুক্ষু। আটকানো হটপট খুলল, আর সঙ্গে সঙ্গে চাকচাক করা সাদা ধোঁয়া বেরিয়ে আসলো সেখান থেকে। আমার থালায় গরম গরম রুটি দিতে দিতে ভুক্ষু বলল, বাবু, একটা কথা ছিল। বলছি, ছাদের ওই দিকটায় যাবেন না বাবু। বোঝেনি তো, আমি একা থাকি বাড়িতে, ভালোভাবে ঝাঁটপাট দিতে পারি না বাড়িখানা। সাপ কোপ থাকতে পারে ওসব জায়গায়। আমি বললাম, আচ্ছা, আর যাব না বলে আশ্বস্ত করলাম ভুক্ষুকে। কিন্তু আমি জানি এটা আসল কারণ না। কড়াই থেকে মাংস, আলু, ঝোল আমার থালায় তুলে দিল ভুক্ষু। নিজে নিল না একটুও। রুটি আর বেগুন ভাজাই খেলো। ওকে মাংস নিতে বলাতে বলল, এ কি, তুমি মাংস নিলে না কেন? নাও নাও। আগে বাবু, আমি নিরামিষ খাই যে। আমাকে খান 2 কর করে বেগুনি দিল ওই ছোট বাটিটা থেকে। কি স্বাদ সেই মাংসের! আহা, বহুদিন পরে যেন সেই বাড়ির স্বাদ পেলাম।
বেগুনিটা পুরো প্রফেশনালদের মতো বানিয়েছে। বেশ অনেকটাই খেয়েছিলাম রাতে, ডজন খানেক রুটি, মাংস পিস সাথে, আর বেগুনি 5খানার মতো। মনে হচ্ছিল যেন দুদিনের খাবার একসাথে খেয়ে ফেলেছি। আমি খেয়ে থালাটায় জল দিতে যাব, এমন সময় ভুক্কু বলল, এ কি করতেছেন বাবু? জল দিয়েন না, জল দিয়েন না। কেন? এই যে মাংসের হাড়গোড় গুলান আমি নেব। একটা কুকুর আইসে রাইতে, যারে আপনি কাল রাইতে পাড়া দিয়ে ফেলেছিলেন, ওইটা ওকে দেব এগুলান। ওরও রাতের খাওয়াটা তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তুমি কি করে জানলে যে কাল রাতে আমি ওর লেজে পা দিয়েছিলাম? আসলে বাবু, হাড়িয়ার নেশা হালকা হয়। প্রথমের দিকটা ভারী থাকলেও ঘন্টা কয়েকের মধ্যে নেশা অনেকটা কেটে যায়। তাই কাল রাইতে আওয়াজটা শুনতে পাইয়েছিল, বুঝতে পেরেছিল হয়তো আপনি ওর লেজে পাড়া দিয়ে ফেলছেন। আসলে বাইরে খুব ঠান্ডা পড়েছে কিনা, তাই ওই গড়িতে এসে ঘুমায় বেচারি। আমিও তাড়াই না। ঠিক আছে, দিয়ে দাও সবটা। আগে বললে তো পিস 2 মাংস রেখে দিতুম। আচ্ছা, এখন আর কি করা যাবে? ঠিক আছে, আমি আসছি, খুব ঘুম পেয়েছে আমার। আর হ্যাঁ, মাংসটা কিন্তু দুর্দান্ত রেঁধেছিলে ভুক্কু, অনেকদিন পর তৃপ্তি ভরে খেলাম। আপনার ভালো লাগলেই আমি খুশি বাবু। ভুক্কুর ঘর থেকে একটা বোতল ভরে নিলাম রাতের জন্য। আজ ওই ঘরটা, মানে যে ঘরটার সাথে আমার ঘরটা অ্যাটাচড, সেটাই দেখলাম। ঘরটা খুব একটা বড় না, 8x7 ছোট একটা ঘর। সেই ঘরের দরজায় তালা ঝুলছে। এই বাড়িতে খালি আমার ঘরটাতেই আলো আছে, আর সব ঘর অন্ধকার। কেন জানি না, বোধহয় এতটা দূরে, বনের ভেতরে, তাই জন্য লাইন করা কঠিন। তাই সারা বাড়িতেই অন্ধকার, ফলে সবসময় একটা টর্চ সাথে রাখি। সেই টর্চের আলোতেই দেখলাম দরজায় আটকানো তালাটা বহু বছরে পুরানো, প্রাচীন, জং ধরেছে, মরচে পড়েছে লোহার তালায়। টর্চের আলো একবার তালার থেকে সরিয়ে ফেললাম সিঁড়িতে, উঠে চললাম সিঁড়ি দিয়ে, জিগজাগ সিঁড়ি। একবার উঠে থেমেছে একটা জায়গায়, আবার উঠে গেছে ওপরে। ওই ছোট জায়গায় পৌঁছে এবার উপরের দিকে উঠেছি 2 ধাপ। যখন 2 নম্বর ধাপ থেকে 3 নম্বর ধাপে পা দিতে যাব, এমন সময় কেউ আমার মা পাটা শক্ত করে চেপে ধরল। আমি থমকে গেলাম। একটা ঠান্ডা স্রোত তরঙ্গের মতো নেমে গেল সিদ্ধারা দিয়ে। এখনো সে ধরে আছে আমার পাটা। টর্চের আলোটা আমি সিঁড়ির থেকে সরিয়ে নিচে পায়ের দিকে ফেলি, আর যা দেখি তা দেখলে কোনো দুর্বল ব্যক্তি তৎক্ষণাৎ মৃত্যু হতে পারে। একটা হাত ধরে আছে আমার পা। সে হাতে নেই কোনো হদিশ, মানে কেবলমাত্র হাতটাই দৃশ্যমান। সেই হাতে চামড়া নেই, নেই নখ, খালি আছে লাল রক্তমাখা মাংস, আর স্থানে স্থানে দেখা যাচ্ছে সাদা ফ্যাকাশে অস্থি। এসব দেখে আমি আর্তনাদ করে উঠি। মুখটা তখনও কাঁপছে আমার। আমার চিৎকার শুনে মুহূর্তের মধ্যে ছুটে আসে ভুক্কু। তাকে সবটা খুলে বলি। সব শুনে ভুক্কু বললে, আপনি তো বাবু বললেন ঘরে যাচ্ছি, তো এখানে এলেন কেন? ওর কথা বুঝতে আমার খানিকটা সময় লাগলো।
সত্যিই তো, আমি তো খেয়ে ঘরে যাচ্ছিলাম ঘুমোতে, তবে সিঁড়ি দিয়ে ছাদের দিকে আসলাম কেন? ভুক্ষু বলল, আপনারই মনের ভুল হবে বাবু। এই বাড়িতে আমি আর আপনি ছাড়া আর কেউ বেঁচে নেই। ভুক্ষুর গলাটা শীতের রাতে বড্ড বেমানান শোনালো। ক্লান্ত পদে নিচে নেমে আসলাম, নিজের ঘরে গিয়ে দৌড় দিলাম। বোতল থেকে খানিকটা জল খেয়ে শুয়ে পড়লাম। এত বেশি চিন্তা, কাজের চাপ, প্রেশার হলে তো এমনই হবে। নিজের উপরেই দোষারোপ করলাম। ভয় আমার অল্প লাগছে, তা সত্যি, কিন্তু এই 30 বছরের জীবনে এমন অনেক অপ্রাকৃতিক অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছি। গঙ্গায় সেবার পিণ্ডি দিতে গিয়ে কম ঝামেলা পোহাতে হয়েছিল আমায়। সারা রাত প্রেতশিলার সামনে শুয়েছিলাম, তাই ভেঙে পড়ার পাত্র আমি নই। জাগিয়ে সেসব বাদ দিই, আসল ঘটনায় আসি। সকালে এই নতুন টিউব লাইটটা লাগালাম, কিন্তু শোয়ার সময় দেখি সেটি আর জ্বলছে না। কে জানে কি হলো, বোধহয় লাইনের ডিস্টার্ব। ওইদিকে ভেবেছিলাম রাতে একটু পড়ব, কিন্তু সেই অবকাশ আর নেই। যখন ভাবছি, হঠাৎ তখন মনে পড়ল ইমার্জেন্সি লাইটটার কথা। আমার ব্যাগেই আছে, অসীম গিফট করেছিল কিছুদিন আগে। আসলে ওটা রিচার্জেবল টেবিল ল্যাম্প। আমি রাতে বই পড়িয়ে সেটা জানতে পেরে দিয়েছিল। এখানে টেবিল নেই, তাই এটা এখন ইমার্জেন্সি লাইট। আলোটা জ্বালিয়ে একটা হালকা পাতলা ধরনের বই বের করলাম ব্যাগ থেকে। বুদ্ধদেব ঘোর একটা উপন্যাস। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। লাইটটা জ্বলতে থাকে, বইটাও থেকে যায় খোলা অবস্থায়। ঘুমটা ভাঙে মাঝরাতে বা তার একটু পরে, সময়টা বুঝতে পারি না। ইমার্জেন্সি লাইটটা জ্বলছে, তবে আলো দেওয়ার জন্য না, নিজের অস্তিত্ব কায়েম করার জন্য। ঝিমিয়ে এসেছে ইমার্জেন্সি লাইটের আলোটা, আর একটু পরে হয়তো বন্ধ হয়ে যাবে। তৃষ্ণার কারণেই আমার এই মধ্যরাতে নিদ্রা ভাঙন, কিন্তু মনে পড়ছে না যে বোতলটা কোথায়। আর তার থেকেও বড় কথা এই যে শীতের রাতে আমার একদম উঠতে ইচ্ছা করছে না। আলস্য। ভাবলাম চোখ বন্ধ করে কিছুক্ষণ আবার ঘুমানোর চেষ্টা করলেই ঘুম চলে আসবে। প্রায় ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল। একটা সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ, যেন বাচ্চার মুখটা কেউ বেঁধে দিয়েছে কাপড় দিয়ে। আর তার ফলে ঠিকভাবে পরিষ্কার করে কাঁদতেও পারছে না বাচ্চাটা। আবার কয়েকজন যেন ফিসফিসিয়ে কথা বলছে, খুব সজাগ তারা। আস্তে আস্তে সেই আওয়াজ মিশেছে একে অপরের কণ্ঠের সাথে, আর অস্পষ্ট করে তুলেছে সমগ্র কথোপকথন। কখনো শুনলাম, না এখনো ঘুমায়নি। আবার না ঘুমিয়েছি, শুধু আলোটাই জ্বলছে। আবার কখনো খুব খিদে পেয়েছে। কান পেতে এক মনে এসব শোনার চেষ্টা করছি, এমন সময় ঝপ করে সারা ঘর অন্ধকার করে নিভে গেল লাইটটা। চার্জ শেষ হয়ে গেছে। এবার ফিসফিসানি সামান্য খানিকটা বেড়েছে। লাইটটা নিভেছে এবার। চল চল দেখে আসি। দাঁড়া, খুব খিদে, খুব খিদে। কথোপকথনের গতিবেগও যেন বাড়ছে আগের থেকে। অস্পষ্ট দ্রুত কথা বলে যাচ্ছে কয়েকজন। কজন সেটা আমার অজানা, একাধিক সেটা বুঝতে পারলাম। চোখ বুজে শুয়ে রইলাম আর কান পেতেই থাকলাম ওই কথোপকথনের উপর। একটা সময় কণ্ঠগুলো উল্লাসে মেতে উঠল, ফিসফিসিয়ে গলায় হেসে উঠল।
আবার কিছু সময়ের জন্য শান্ত। এই শীতের রাতেও যেন দর দর করে ঘামছি আমি। না, ঘাম তো কেবল মুখের মধ্যেই, হাত পা তো ঠান্ডা। টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে নাক গাল বেয়ে। মনে হচ্ছে কেউ যেন আছে উপরে, অন্ধকারও দেখছে আমাকে নিষ্পলক তার দৃষ্টি। কম্বলের থেকে বেরিয়ে আছে পায়ের খানিকটা অংশ। আস্তে আস্তে গোড়ালি দুটো আর আঙুলগুলো ঢোকাতে লাগলাম কম্বলের ভেতরে। একটা সময় বুঝতে পারলাম আরো বেশি করে আমার গরম লাগছে। বিছানার সাথে লেগে থাকা পিঠের মাংস যেন উষ্ণ হয়ে উঠেছে কম্বলের তলায়। হাতের কাছে ছিল টর্চটা। ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে সেটা জ্বালিয়ে ধরি মুখের সামনে, আর সেই মুহূর্তে যা দেখি তাতে আমার হৃৎপিণ্ড প্রায় গলার কাছে চলে এসেছে। সে দ্বারা শীতল শিহরণে বিকিয়ে গিয়েছে। একটা বছর 15 বাচ্চা মেয়ে, উল্টো ভাবে ঝুলে আছে ওর গলাটা, উপর থেকে লম্বা ভাবে। সেই গলার উৎপত্তি স্থল অর্থাৎ কাঁধ ও দেহের বাকি অংশ পাশের ঘরে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, মুখের সামনে এলিয়ে পড়া কালো চুলের কারণ। এরপর দেখলাম মেয়েটার চুলগুলো একা একাই সরে গেল মুখের উপর থেকে, আর সঙ্গে সঙ্গে দেখা গেল সেই বিভৎস বিকৃত নরকের পিচাসির মুখ। সেই মুখের কোনো স্ত্রী নেই, নেই হাসি, আছে কেবল রাগ, ক্ষোভ, বিদ্বেষ আর ক্ষুধা। তার চোখের মাঝে নেই কোনো মনি, চোখ দুটো উল্টানো। গালের থেকে খোবলানো হয়েছে মাংস, সেই ক্ষতস্থান থেকে বেরিয়ে আসছে রক্ত। সামান্য হাড়ও দেখা যাচ্ছে সেই ক্ষতস্থানের গভীরে। আমি তার মানে এতক্ষণ ঘামছিলাম না, ওই পিচাসির গরম রক্ত পড়ছিল আমার মুখে। এক লাফে উঠে আসি, আর মুহূর্তের মধ্যে ওই অশরীরী নিজের গলাটা টেনে ঢুকিয়ে নেয় ওই ঘরে। উঠে বসতেই দেখি মেঝেতে ঠিক আমার পায়ের সোজাসুজি বসে আছে ভুক্ষু। মাথা নিচু করে তাকিয়ে আছে মেঝের দিকে। আমি উঠে বসতেই ওর রক্তাভ চোখের দৃষ্টি আমার উপরে পতিত হয়। সেই বিহলতা, কষ্টের পাহাড় আজ আর ওর চোখে নেই, আছে কেবল ক্রোধ। ক্রুদ্ধ হেরে গলায় দাঁত কিরমির করে আমাকে বলতে লাগলো, কেন খুলছেন বাবু ওই জানলাটা? কেন খুলছেন? এ কেমন ভাবে কথা বলছে ভুক্ষু? গলার আওয়াজ পাল্টেছে, পাল্টেছে বলার ভঙ্গি। আমি কিছু বলতে পারি না, উত্তর যে নেই আমার কাছে। বলি, বড্ড বড্ড ভুল হয়ে গেছে ভুক্ষু আমার। কিন্তু কিন্তু এরা কে? ও, আপনি বুঝতে পেরেছেন যে একজন নয় দুজন আছে? হ্যাঁ, ওই দুইটাই আমার মাইয়া। হ্যাঁ, বড়টার বয়স ছিল 16 আর ছোটটার 7 যখন ওর মা মারা যায়। আমরা হলাম গে জাত বৈষ্ণব, নিরামিষ সার করি, কৃষ্ণের পুজো করি, নাম গান করি। মাছ মাংস আমিষ ছোঁয়া আমাদের বারণ। আর আমার মায়া দুটোয় খাইতে চাইতো না ওইসব নিরামিষ। তারা তো লাট সাহেবের বেটি ভাবছিল নিজেদের মাছ মাংস খাবে। নিজেদের জাত খোয়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল দুজন। কাম করতে দিত না, খালি বলতো খিদা লাগে, মাংস খাবো। এইরকমই একদিন প্রচন্ড উৎপাত করতেছিল দুজনায়। তখন সাঁঝের বেলা গেল দিমাগ ছড়ে, দুইটারে ঢুকাইয়া দিলাম পাশের ঘরে। তারপর হাড়িয়ায় ডুব দিলাম।
এত গভীর নেশা হইয়াছিল সেদিন যে নেশা কেটে ঘুম ভাঙে একদিন পর। আর তার আগে থেকেই ওরা না খাওয়াচ্ছিল। শাস্তি দিয়েছিলাম খেতে দেব না। ততক্ষণে মরে কাঠ হয়ে গেছে মেয়ে দুটো। 3 দিন ধরে ওদের কিছু খেতে দিতাম না। আমার তখন মাথায় চিন্তা, কেউ জানতে পারলি বা কোনোভাবে জানাজানি হলেই আমারে জেলে ঢুকাইয়া দিবে। তাই ঘরেই দাহ করলাম দুজনকে। যখন দুজনের গায়ে আগুন জ্বলছে তখন বুঝলাম বড় জন্তু মরেনি। ওই যে ছটফট করছে গায়ের আগুনের জ্বালায়। এরপরও নিস্তেজ হতে থাকে ধীরে ধীরে। একটা সময় পড়তে পড়তে ছাই হয়ে যায় দুজনে। আমি বেরিয়ে আসি ঘর থেকে। একটা বড় তালা লাগিয়ে দেই ঘরে, যা আজ পর্যন্ত খোলা হয় নাই, আর কখনো খোলাও হবেনি। মাঝে মাঝে ওই ঘর থেকে ভেসে আসতো 2 বোনের কান্নার আওয়াজ, আর্তনাদ। আমি তখন চলে যেতাম ছাদের ওই কোণে। বানি আমার মাথায় হাত বইলে দিত, বিলি কাইটা দিত চুলে। আমার মাথা গুলিয়ে গেল। ভাঙা ভাঙা কণ্ঠে প্রশ্ন করলাম, তাহলে আজ সন্ধেই যাকে আমি ওই ওই ছাদের কোণে দেখেছি, তবে সে? হ্যাঁ, বানি, আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী বানি। গ্রামের সুমন ময়রার মেয়ে, বিশ্ব সুন্দরী বানির ছিল রূপের অহংকার। কিন্তু আমায় সত্যিকারের ভালোবেসেছিল। কিন্তু বেঈমানটা নিজেও মাংস গিলত, সাথে মেয়ে দুটারেও গেলাতো। আমি একদিন বাজার থেকে ফিরে এসে দেখি মাংসের ঝোল ঢিন দিয়া ভাই খাইছে 3 জন। এক লাথিতে ফেলে দিই ভাতের থালা। তারপরে বাণীকে টেনে নিয়ে যাই ছাদে। সেখানে কথা কাটাকাটি থেকে ঘটনাটা ঝামেলায় পৌঁছে গেল। রাগের মাথায় এক ঠেলা দিই আমার বুয়াতি বাণী রে, আর সাথে সাথে টাল সামলাতে না পেরে বাণী ছাদের পাঁচিলের উপর দিয়ে পড়ে যায় নিচের ডোবাতে। একদিন পর দুপুর বেলায় দেখেছিলুম ডোবার জলে ভেসে উঠেছে বাণীর ফোলা লাশটা। বাণী যে আর খিদা নেই বাবু, কিন্তু আমার মেয়ে দুটার যে খুব খিদা। ওরা খুবই ভুখা। মাংস চাই ওদের, কাঁচা মাংস। বাইরের গলিতে শুয়ে থাকা কুত্তাটারে ওরা এখন খাচ্ছে। খাওয়া প্রায় শেষ হয়েই এলো। এবার সে আর একটা খাবার চাই ওদের বাবু। এমন সময় একটা চেরা গলার আর্তনাদ শুনতে পেলাম, আর সঙ্গে সঙ্গে ওই ঘরের জানলা থেকে বেরিয়ে এলো 2 হাত আর সেই প্রসারিত গলা সহ মুন্ডুটা। খুব খিদে, আমার খুব খিদে, খুব খিদে, খুব খিদে। হাতটা আমার খুব চেনা। সিঁড়ির উপর এই হাতটাই আমার পা টেনে ধরেছিল।
এই হাতটায়। ভুক্ষু আমাকে ঠেলা দিতে যাওয়ার উপক্রম করলো, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ করে হাতে থাকা 5 ব্যাটারি টর্চটা দিয়ে বাড়ি মারলাম ওর মাথায়, আর ওকে বিমুখ করে দিলাম এক মোক্ষম ধাক্কা। আর সাথে সাথে 2 হাত টেনে নিয়ে গেল বছর 40-এর ভুক্ষুকে। ঘর থেকে বেরিয়ে আসার সময় শুনতে পেলাম ভুক্ষুর ভাসমান গগন বিদারী চিৎকার, আর তার সাথে মিশেছে প্রাচীন প্রজন্মের ক্ষোভ, রাগ, ঈর্ষা, কারণ ওরা যে পুখা। আমি সব জিনিসপত্র ফেলে কেবলমাত্র টর্চটাকে সম্বল করে ছুটে বেরিয়ে আসি ওই বাড়ি থেকে, গলি পেরিয়ে। না, আজ কোনো কুকুর নেই ওই রাস্তায়। এরপর বাঁধানো ইটের রাস্তায় দৌড়ে চলেছি, অতিক্রম করছি একটার পর একটা ল্যাম্পপোস্ট। শাপলাপাড়ার পুকুরটার সামনে এসে দম নিই, তখন আমি রীতিমতো হাঁপাচ্ছি। শেষ ভরে গিয়ে পৌঁছায় অসীমের বাড়িতে, আর ওখানে পৌঁছে জ্ঞান হারায়। এর পরবর্তীর কিছু মনে নেই, খালি মনে আছে অসীমের মুখটা মাঝে মাঝে ঝুঁকে পড়ছিল মুখের ওপর, আর একটা ভেজা রুমাল বারবার ভাঁজ করে দিচ্ছিল কপালে। জ্বর কমে, সাথে জ্ঞান ফেরে পাক্কা 3 দিন পর। তখনও দুর্বল অনেকটা। একটা অ্যাপ্লিকেশন লিখে চলে এলুম কলকাতা, আর কখনো ফিরে যায়নি ওখানে। শিলিগুড়ির নাম শুনলেই এখন সেই লম্বা ঝুলে থাকা মুন্ডুটার কথা মনে পড়ে যায়। কদিন পর টিভিতে খবরের চ্যানেলে একটা খবর সম্প্রচারিত হচ্ছিল। শিলিগুড়ির শাপলাপাড়ার কাছে এক পরিত্যক্ত বাড়িতে পাওয়া গেল 3 জন অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তির কঙ্কাল, সাথে পাওয়া গেছে একটি কুকুরের কঙ্কালও। স্থানীয় থানার পুলিশ খতিয়ে দেখছে ঘটনাটি। এই বলে গল্প শেষ করে রনু জেঠু। চায়ের কাপে নেই আর এক ফোঁটাও চা। তাহলে বানি, ওই ছাদে থাকা ভূতটা এখনো আছে ওইখানে? সোহম জিজ্ঞেস করে। ওরা 5 জনই আছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, 5 জন? জেঠু বললে, মা, বাবা, 2 জন বাচ্চা, আর ওই কুকুরটা। রতু বলল, এটা হানা বাড়ি না, তাহলে খুদা বাড়ি। কি বলে জেঠু? ঠিক বলেছিস রতু, ওটা সত্যি ক্ষুধা বাড়ি, যেখানে কারোর মাংসের ক্ষুধা, কারোর আশ্রয়ের, আবার কারোর সংস্কারের। শেষ হলো আমাদের আজকের নিবেদন। গল্পটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুনতে থাকুন গল্পাসু। আমরা পরবর্তী নিবেদন নিয়ে খুব শীঘ্রই আসছি। শুভরাত্রি।